আচ্ছা, এতদিন তোমার কাছে মোটামুটি শান্তিনিকেতনের কথাই জানতে চেয়েছিলাম, কিন্তু তুমি যেহেতু স্বাধীনতার আগেকার যুগের মানুষ, যদিও অবশ্যই তখন তোমার বয়স খুব কম ছিল, তবুও সেই সময়কার কিছু স্মৃতি নিশ্চয়ই তোমার আছে। তা আজ সকালেই যেমন তুমি রাহুল সংশিতায়নের বইয়ের কথা বলছিলে, আরেকবার সেটা বলে দেখো, কি বলছিলে একটু। হঠাৎ এতদিন পরে, এত বছর পরে মনে হলো যে আমার রাহুল সংস্কৃতায়নের কথাটা মনে হলো। তারপরে দেখেছি দাদার আমাদের বাড়িতে একটা লাইব্রেরি ছিল, তার মধ্যে রাহুল সংস্কৃতায়নের বইও ছিল, আরও কী কী বই ছিল জানি না। দাদা তখন বিএসসি পাশ করে কলকাতায় এসছেন, আমার তখন 8 বছর কি 9 বছর হবে, 5ই সেনের আগের কথা, এটা ইন্ডিপেন্ডেন্স তখন হয়নি। তাহলে তো 8 বছরের কমই হবে। 10 বছর। এই তোমার তো 37-এ জন্ম। হ্যাঁ, হ্যাঁ, 10 বছর, আচ্ছা আচ্ছা, 8-9 বছর হতেই পারে। 8-9 বছর হবে। এখন হঠাৎ করে বসে বসে এই রাহুল সংস্কৃতায়নের নামটা মনে পড়লো। তখন আমি আমার ছেলেকে বললাম, যে আনন্দকে বললাম যে আচ্ছা, অত থার্ড পার্সনে বলার দরকার নেই, আমি তো সবার সামনে বসে প্রশ্নটা করছি, তুমি আমাকে তোকে বললাম বললেই চলবে। আচ্ছা, হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলে, কি জিজ্ঞেস করলে? আমি আনন্দকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আবার দিকে একটু তাকাও, অত তোকে জিজ্ঞেস করলাম যে ওটা কেটে দিস না, কিচ্ছু কাটবো না, এটা এরকমই থাকবে। তোকে জিজ্ঞেস করলাম যে রাহুল সংস্কৃতায়নের নামটা হঠাৎ মনে পড়লো। তো তিনি কোনো পার্টি ফাটির ব্যাপার ছিল কি না ঠিক মনে পড়ছে না, দাদার লাইব্রেরিতে ওই বইটা ছিল এবং আরও কিছু বই ছিল। হঠাৎ একদিন দেখি আমার বাবা, কাকা ইত্যাদি আরও সবাই মিলে আমাদের একটা বড় উঠোন ছিল অমৃতসরের বাড়িতে, তো সেখানে সব বই জড়ো করে পোড়ানো হলো। এটা একটু দৃশ্যটা হঠাৎ মনে পড়ল। তো তাই জিজ্ঞেস করলাম যে রাহুল সংস্কৃতায়নে কোনো পার্টির লোক ছিলেন কিনা। হ্যাঁ, কিন্তু তখনকার কমিউনিস্ট মুভমেন্টের বড় নেতাই ছিলেন, নেতা মানে বড় লোক ছিলেন। পোড়ানো হলো এবং দাদার একটা ছোটোখাটো ল্যাবরেটরি ছিল, দাদা যা হাত খরচ পেত সেই দিয়ে সব কিছু কিনত। তা সেই ল্যাবরেটরিটাকে সব জিনিসপত্র ফেলে দেওয়া হলো, কিছু ভাঙা হলো, এই সব দৃশ্যটা হঠাৎ মনে পড়লো। তো তখন তো স্বদেশি আমল চলছে, মানে স্বদেশি নিয়ে খুব, কিন্তু উনি যে ঠিক কোন দলের ছিলেন সেটা আমার জানা ছিল, মানে মনে ছিল না, তখন আমি নেহাতি ছোট। না, কিন্তু এগুলো করা হয়েছিল কেন, মানে পুলিশের ধরপাকড় চলছিল বা কিছু? শুনছি স্বদেশি, তখন তো ব্রিটিশ পিরিয়ড চলছে, স্বদেশিদের ধরপাকড় হচ্ছে। এর মধ্যে আর একটা কথা বলি, আমার মাম্মা, মানে যাকে মাম্মা বলতাম, আমার বাবার দিদিমা, তিনি অ্যাক্টিভ স্বদেশি করতেন, কিন্তু বাবার কাছে যখন অমৃতসরে থাকতে এলেন, তখন বাবা যেহেতু সরকারি চাকরি করেন, তখন তিনি ওইখান থেকে একদম সরে আসলেন, মানে স্বদেশি করতেন না। তার সময় ছিল আশালতা দেবী আর অরুণা আসফ আলী আমাদের বাড়িতেও এসেছেন, কিন্তু এইটুকু বুঝতে পেরেছি ওদের আসা যাওয়াটা বাবা খুব পছন্দ করছেন না, কারণ সেটা পছন্দ করছেন না এই জন্য, তখন বাবা তো সরকারি চাকরি করেন, সেই জন্য যাই হোক 2-1 বার এসছেন আমার। আচ্ছা, ওই ঘরে কাজ হবে বলে তো আমাদের ওখান থেকে তাড়িয়ে দিল, এখন তোমার ঘরে এসে বসেছি, তার মধ্যে আবার তোমার নাতির ভিডিও ফোন এসে গেল, এইসব মিলিয়ে তো অনেকটা ফাঁক হয়ে গেল। এখন আরেকবার শুরু করি। তুমি আগে বলছিলে এই অরুণা আসফ আলী আর আশালতা দেবীর কথা, তাদের কথা আরেকবার বলো।
হ্যাঁ, মনে পড়ে অরুণা আসফ আলী আর আশালতা দেবী তখন স্বদেশী সঙ্গে এরা খুব যুক্ত ছিলেন, আর মাম্মার সঙ্গে এদের খুব যোগাযোগ ছিল। তো উনি একবার একবার মনে করেন যে আমাদের বাড়িতে এসেছিলেন। তো পরে মার কাছে শুনেছি তখনকার দিনে আমার মাম্মা বিধবা মহিলা, ওই মুসলিম এর সঙ্গে এত মেলামেশা করেন, সেটা একটুখানি সবাই খুব খারাপ নজরেই দেখতো। মানে মুসলিম মহিলা মানে অরুণা আসফ আলী মুসলিম বিয়ে করেছিলেন বলে? বিয়ে করেছিলেন, মানে সেটা তো আরোই আরোই খারাপ ব্যাপার আর কি। তো উনি বাঙালি ছিলেন, অরুণা আসফ আলী তো বাঙালি ছিলেন। তো উনি ওই বোধহয় দিল্লি লাহোর সাইডে থাকতেন, আমার ঠিক মনে নেই। উনি এসেছিলেন, কিন্তু বাবা ওদের আশাটা খুব পছন্দ করেননি, এইটুকু মনে পড়ে। কারণ আমার মনে হয় বাবা তো সরকারি চাকরি করতেন, সেই জন্য বোধ হয়। কিন্তু কাকারা তো অনেকেই, তোমার কাকারা তো অনেকেই স্বদেশী মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন বলে শুনেছি। তারা কলকাতায়, কিন্তু ওখানে যে কাকারা দুজন ছিলেন তারা কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু কলকাতায় তো প্রায় সবাই অলমোস্ট কমিউনিস্ট পার্টি বেশিরভাগই মানে পরবর্তীকালে তারা সিপিএম এর সঙ্গে, সিপিএম না সিপিআই সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো এবং স্বদেশী আন্দোলনের তার সাথে কি, ধরো আমি তো গল্প শুনেছি পবিত্র দাদুর কথা, যেমন পবিত্র কাকু আমাদের এক কাকা ছিলেন, বাবার খুড়তো ভাই। আমার দাদু দাদুরও তখন বেশ নাম করা শিক্ষক ছিলেন, মানে কিন্তু সেই বাড়ির ছেলে পবিত্র কাকু পড়াশুনো না করে ওখানে হাটে বসতেন তরকারি, আলুর ঝুড়ি নিয়ে। এটা নিয়ে সবাই খুব আলোচনা করতো যে এরকম বাড়ির ছেলে হয়ে তিনি আলু বিক্রি করছেন। পরে অনেক পরে শুনেছিলাম যে তখন পার্টিশন হয়ে গেছে, আমিও বড় হয়েছি, তখন যখন কলকাতায় এলাম তখন শুনলাম যে উনি ওই আলুর ঝুড়ির আড়ালে স্বদেশীদের অস্ত্র করতেন, প্রচার করতেন। তো বৈতবাবু তো আমি অনেক পরে দেখেছি, মানে পরবর্তীকালে উনি স্বাধীন ব্যবসা করতেন, খুব সবাইকে ব্যবসা করে নিজে কিন্তু খুবই সাধারণভাবে থাকতেন, সবাই যার যেটা দরকার হতো সবাইকে খুব উপকার করতেন। মানে আর ওই যে তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীদের সার্টিফিকেট দিত, তো তখনকার মানে যে স্বাধীনতা সংগ্রামীদের একটা সার্টিফিকেট এবং পেনশন দেওয়া হতো, তিনি কিন্তু সেটা নেননি। কারণ তার ছিল যে আমি আমার দেশের জন্য এগুলো করেছি, তো সুতরাং এটার জন্য আমার কোনো গভর্নমেন্টের কোনো ই নেই। এছাড়া তো আরো অন্য কাকারাও তো অনেকেই শুনেছিলাম যে জেল টেলও খেটেছেন, অন্য অনেক কাকাও তো জেল খেটেছেন, স্বদেশী করেছেন এরকম শুনেছিলাম। আর তাছাড়া তোমাদের সময় মানে পাঞ্জাবেই মাসিও তো বেশ এসব স্বদেশী না করলে, স্বদেশী মুভমেন্ট না করলে অনেকে এইসব কাজ তো করতো। মানে মানে ভাব সেই এটা আমার বাবা যেরকম, কিন্তু তার মনটা কিন্তু এই ছিল, মানে স্বদেশী কে যে উনি একেবারে পছন্দ করছেন না তা নয়, তিনি এসব মানে অনেককে উপকারও করেছেন
এইসব জানি। এইসব জানি মানে কি দেখেছি, কিন্তু নিজে অ্যাক্টিভ কখনো থাকেননি। আর ওখানে যে দুইজন কাকারা ছিলেন তারাও কোনো অ্যাক্টিভ রোলে ছিলেন না। তবে কিন্তু তুমি যে বললে যে তোমার মাম্মা স্বদেশী করতেন না আর যখন ওখানে গিয়ে থাকতেন, হ্যাঁ, কিন্তু কিন্তু তাহলে তুমি যে বলেছো যে ওর সাথে নেহেরু বা গান্ধী হ্যাঁ, সেটা যেতেন কিভাবে আমি সেটা জানি না। আমি এটা পরে দাদার কাছে গল্প শুনেছি। দাদা তখন ধরো এই 16-17 বছর বয়স, দাদাকে নিয়ে নিয়ে যেতেন ওদের কাছে। এবং এ কথাও শুনেছি যে তার সেখানে নেহেরু, গান্ধী এবং আরও সব বড় বড় তখনকার নেতাজি আসতেন। এটা হচ্ছে ওখানে জালিয়ানওয়ালা বাগে সেক্রেটারি ছিলেন একজন বাঙালি, সেখানে আসতেন। তো আর সেখানে যে মিটিং টিটিংয়ে আমার মামা যেতেন এবং সেখানে সেটা দাদার কাছেই শুনেছি। সেটা এখানে উনি তো পরবর্তীকালে হিন্দি আর গুরুমুখীটা ভালো শিখেছিলেন আর কথাবার্তা হিন্দিতেই বলতেন। তো বক্তৃতা দিতেন। বাবা, সে বৈদিক ব্রাহ্মণ করে ছেড়েছিলেন। মানে আর্য সমাজে যেতেন উনি, কোথায় যেতেন না যেতেন, মানে সব জায়গায় ঘুরতেন। আর বৈদ্য তো বুঝবে না ওরা, পাঞ্জাবিরা, তো উনি বলতেন বৈদিক ব্রাহ্মণ বলে। এটা মনে আছে যে বৈদিক ব্রাহ্মণ বলে নিজেদের পরিচয় দিতেন। আর খুব স্মার্ট ছিলেন সেই যুগের মহিলা হয়েও, বিধবা মহিলা, শুধু মহিলা নয়, বিধবা মহিলা। তারপরে কিন্তু তিনি ইংরেজি বাংলাটা তো আয়ত্ত করেছিলেন, সেটা তো বাংলায় থাকতেই করেছিলেন। ওখানে গিয়ে পাঞ্জাবে গিয়ে হিন্দি আর গুরুমুখীটা ভালো শিখেছিলেন। একটা উনি পূজাকে ফুল নামে একটা বইও লিখেছিলেন, কবিতার বই। সেটা দাদার কাছে ছিল, এখন সেটা কোথায় গেছে আর জানি। ওর নাম কি ছিল তোমার মনে আছে, মাম্মা ছাড়া? মানে হ্যাঁ, ওনার নাম কি ছিল? সুশীলা সুন্দরী গুপ্ত। আচ্ছা, তাহলে সেটা মনে আছে, তাহলে তাও ভালো। না, সেটা তো মনে আছে। আমি ভাবছিলাম যে মাম্মা মাম্মা করে আর নামটা হয়তো মনে নেই। না, সুশীলা সুন্দরী গুপ্ত। তিনি পূজা পাঠ, তিনি আমি আমার তো মনে পড়ে না, আমি তো দেখেছি ওই সময়টা দিয়ে দেখেছি। পার্টিশনের আগে উনি দেশে এসেছিলেন। হ্যাঁ, দেশে উনি যখন দেশে মানে ইন্ডিয়া এসেছিলেন? দেশে মানে কলকাতায়। কলকাতায় না, ঢাকায়। ঢাকায় তো তখন পার্টিশন হয়নি তো। হ্যাঁ, ঢাকায় এসেছিলেন মানে কোথা থেকে এসেছিলেন? বাবার কাছ থেকে। আচ্ছা, মানে আবার ফিরে গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা। মানে আর মজার কথা হলো কি, মাম্মা এটা জমিদারি ছিল, তার একমাত্র ওয়ারিশ ছিলেন বাবা। বাবার কাছে সে টাকা পয়সা আসতো। আর দাদা, তখন দাদাই, আমরা তো খুবই ছোট, দাদাই এসে উনি দাদাকে ভীষণ মানে ভালোবাসতেন, স্বাভাবিকই ছেলে, সেই যুগের ছেলে। দাদাকে নিয়ে দাদা ওই জমিদারির টাকাটা যেটা ওর কাছে আসতো সেটা বাবাকে দিতেন উনি, আমার বাবাকে দিতেন। কিন্তু দাদারও কিছু চাহিদা ছিল তার মধ্যে। দাদা যখন ওই পিয়ন আসতো একটা নির্দিষ্ট দিনে, পিয়ন আসতো, ঘন্টি বাজালেই বুঝতেন যে এবার পিয়ন, দাদা বুঝতেন যে এবার পিয়ন এসছে। তো দাদা তখন মাম্মার কাছে
বলতো যে টাকা টাকা ওর মধ্যে থেকে কিছু টাকা ই তো আরম্ভ হতো 100 টাকা থেকে আরম্ভ, তখনকার দিনের 100 টাকা তো মানে সাংঘাতিক ব্যাপার। আরম্ভ হতো সেই দর কষাকষি করতে করতে বাবার যেই আসার সময় হয়ে যেত, তখন দাদাই বলেছে গল্প যে দাদা ভাবতেন যে এইবার তো বাবার কাছে চলে গেলে সেই টাকাটা আর পাবেন না, তাই জন্য রফা হতো 100 টাকা থেকে কমতে কমতে কিছুটা, কিন্তু সেটাও যা পেতেন সেটাও তখনকার দিনে যথেষ্ট ছিল। আর বাবাও কিছু বলতেন, বাবা জানতেন, কিন্তু বাবা কিছু বলতেন না, কারণ বাবা জানতেন যে ও তো কোনো খারাপ কাজে তো সেটা ব্যবহার করছে না। কি করতো? বই কিনতো, বই কিনতো, বই ল্যাবরেটরি তৈরি করতো, ল্যাবরেটরির জিনিস কিনতো, এইসব। আর কোনো কারণ তখন একটা ছিল যে কোন দলে ফিরলো সেই সব ব্যাপারও ছিল তখন, এই এখনও আছে, তখনও ছিল। তখন ওই ওখানে পাঞ্জাবে খুব হিন্দু মহাসভার জোরদার ছিল। তো যাই হোক, সেই সব ছিল না দাদা। তবে হ্যাঁ, বই কিন্তু ওই যে বললাম, এর আগেই বলেছি যে এই কি নামটা বলেছিলাম, রাহুল সংস্কৃতায়ন, রাহুল সংস্কৃতায়ন এবং আরো কাকা, এই নামটা এখন আমার মনে আছে। এইসব বই পড়তেন এই পর্যন্ত, তাছাড়া অ্যাক্টিভ কোনো কাজ করতেন না। আচ্ছা, আরেকজনের কথা জিজ্ঞেস করি, সে তুমি বহুকাল আগে বলেছিলে, প্রভাবতী দাশগুপ্ত, প্রভাবতী দেবী, তার কথা তোমরা শুনেছো? আমরা মার কাছে শুনেছি। মাদের কিরকম আত্মীয়, মানে মার মাসি টাসি কিছু হতেন, আমার ঠিক এখন মনে পড়ছে না। তা তিনি কি হিসেবে শুনেছো তার নাম? মার কাছে শুনেছি যে উনি খুব তখনকার দিনের বিদুষী মহিলা, মানে বিদেশে গেছেন, সেটা তখন পিএইচডি করেছেন, হয়তো জানি না, হতে পারে প্রথম মহিলা পিএইচডি হয়তো উনি, মানে দেশের অতটা সাইকোলজিতে পিএইচডি করেছেন মহিলা হিসেবে জেনেছি। কিন্তু এটা নিশ্চয়ই, এটা কি শুনেছিলে যে ভদ্রমহিলা ভারতের মানে স্বাধীনতা সংগ্রাম ছাড়াও ইভেন লেবার মুভমেন্টে প্রচণ্ড অ্যাক্টিভ রোল প্লে করতেন? অতদূর যাইনি তখন। সেটা তোমাদের তো মানে যে সময়কার কথা তুমি বলছো, মানে তুমি যখন শুনেছো তখন অনেক, সেটা শোনার কথা, সেটা কিন্তু শোনা দরকার ছিল। বিদুষী মহিলা, হ্যাঁ, কিন্তু সেটা ছাড়াও উনি যে কমিউনিস্ট মুভমেন্টের, শুধু কমিউনিস্ট মুভমেন্ট ঠিক নয়, কংগ্রেসের লেবার উইংয়ের ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন, কলকাতার একটা বিরাট আন্দোলনের লিডার ছিলেন, এসব কিছুই তোমরা শোনি। বা একটু আগে এই যে বললে না যে মুসলিম বিয়ে করেছেন অরুণা আসফ আলী, ইনিও করেছিলেন। হ্যাঁ, করেছিলেন, কিন্তু ইনি অরুণা আসফ আলী কিন্তু আমরা চোখে দেখেছি। হ্যাঁ, না, কিন্তু আমার মনে হয় সেই, কিন্তু এই ভদ্র মহিলা, আর তখনকার দিনে মুসলিম বিয়ে করাটা তো, মুসলিম শুধু না, বেজাতে বিয়ে করাটাই একটা বিরাট ব্যাপার ছিল। আমাদের কাছে হয়তো সেই গল্পটা করেননি, বা করলেও আমার ঠিক সেটা মনে পড়ছে না। ঠিক আছে, আজকে এই অবধিই থাক, তোমাকে পরে আরও অনেক কথা জিজ্ঞেস করবো তোমার ওই পার্টিশনের আগেকার স্মৃতি ইত্যাদি নিয়ে। পার্টিশনের তো একটা বিরাট স্মৃতি আছে, সেটা কথা আমি পরে আরেকবার সেটা নিয়ে কথা বলা যাবে।